আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে বিমল মিত্রের লেখা গল্পের নাম রানী সাহিবা গল্পের শেষ পর্ব পড়ে শোনাবো বন্ধুরা। তাহলে শুরু করছি। তারপর একদিন কার কাছ থেকে যেন শুনছিলাম যে মিসেস মিত্র মেয়েকে নিয়ে তার লাহেরিয়া সরাইয়ের জমিদারিতে গিয়ে বাস করছেন। জনতা, কোলাহল, শহর, সভ্যতা থেকে দূরে পালিয়ে গিয়ে তিনি হয়তো আত্মরক্ষা করতেই চেয়েছিলেন। কুমারী জীবনে যে দুর্বলতার প্রশ্রয় দিয়েছেন আরতি রায়, মিসেস মিত্র হয়ে তিনি সারা জীবন তার প্রায়শ্চিত্তই হয়তো করতে গেলেন এবং নিজের কন্যার মধ্যে যাতে তার কোনো বিগত দুর্বলতার ছাপ না পড়ে, তার সেই শুভ প্রচেষ্টায় হয়তো তাকে তার লাহেরিয়া সরাইয়ের দুর্গম বন্দিনিবাসে আবদ্ধ করেছে। আমার ধারণা যে ভুল নয় তা আজ মৃণালিনীর লম্বা ঘোমটা আর তার কম বয়সী স্বামীকে দেখেই বুঝতে পারলাম। মুন্সিজিও বলেছিল, ওরা হুজুর বড় ভারী জমিনদার, বনেদি বংশ ওদের বংশের নিয়মই আলাদা। বউ শ্বশুরবাড়ি গেলে জীবনে আর কখনো বাপের বাড়ি আসতে পারবে না। বড় ভারী বনেদি জমিনদার ওরা হুজুর। সকালবেলা নিয়মিত জলযোগের পর ডাক পড়ল। মহলের পর মহল পেরিয়ে মুন্সিজি আজ একেবারে অন্দর মহলে নিয়ে এসেছে। আজ আরতি রায়ও নয়, মিসেস মিত্রও নয়, আজ রানী সাহেবা। সেই দুর্গম পল্লী প্রাসাদের অভ্যন্তরে অন্দরমহলের একটি ঘর দেখলাম পরিপাটি করে সাজানো। চারপাশে কলকাতার সোফা, কোচ, দেয়ালের সারা গায়ে গোকুলের নানা বয়সের নানা ভঙ্গির ফটো। দুটো মানুষ সমান অয়েল পেন্টিং, একটা গোকুলের আর একটা রানী সাহেবার। খানিক পরে পাথরের প্লেটে ফল আর মিষ্টি এলো, আর তার পেছনে পেছনে এসে হাজির হলেন রানী সাহেবা। বহুদিন পর দেখছি, বিচলিত হলাম। সত্যি এ যেন অন্য মানুষ। এসেই বললেন, ওটা খেতে আপত্তি করবেন না, ওটা প্রসাদ, আমার বিগ্রহ দেবকী নন্দনের। তারপর সামনে বসলেন। আরও শুচি শুভ্র আর তুষার ধবল হয়েছে তার অবয়ব। একটু আগেই স্নান সেরে পুজো সেরে আসছেন বোধ হয়। কপালে চন্দন চর্চিত জোড়া ভৃগু পদরেখা, হাতে নাম জপের থলি, ভেতরে আঙুলটা নিঃশব্দে নড়ছে। বুঝি ইষ্ট নাম জপ করছেন। বললেন, কেমন জামাই দেখলেন আমার? তারপর খানিক থেমে বললেন, জানেন, মিনুর বিয়ের জন্য আমার ভারী ভাবনা ছিল। আজ আমি সত্যিকারের স্বাধীন। দেয়ালে অয়েল পেন্টিংখানা দেখিয়ে বললেন, উনি বলতেন বটে যে আমি নাকি ওর উন্নতির মূলে, কিন্তু উনি ছিলেন দেবতা। ওর স্পর্শ পেয়ে আমিই বরং ধন্য হয়ে গেছি। ওর ভালোবাসা না পেলে কি আজ মিনুকে ঠিক নিজের মনের মতন করে মানুষ করতে পারতুম? নিজের পছন্দ মতো ঘরে বরে বিয়ে দিতে পারতুম? আজ উনিও নেই, মিনুও গেল। আপনারা সবাই এসে দাঁড়িয়েছিলেন, তাই কোনো বাধা এলো না। তাছাড়া আরও এমনি দু একটা কথা হলো। আশ্চর্য হলাম, এ যেন সে মানুষ নন। আরতি রায়, মিসেস মিত্র আর আজকের এই রানী সাহেবা, এরা যেন একজন নয়, তিনজনের তিনটে বিভিন্ন রূপ। আজ 25-30 বছর ধরে ওকে চিনে এসেছি, তবু মনে হলো চেনার যেন আর শেষ নেই। এ চেনার শেষ হবেও না। কবেকার কোন আরতি রায়, সে কি আজ রানী সাহেবাকে দেখলে চিনতে পারবে? কিংবা হয়তো রানী সাহেবাও আজ আরতি রায়কে দেখে একেবারে সম্পূর্ণরূপে ভুলে গেছে? আরতি রায়কে দেখে রানী সাহেবাও আজ বুঝি লজ্জায় অপমানে অধঃপতন হয়ে থাকবে। নইলে এমন করে অসংকোচে আমার চোখে চোখ রেখে কথাই বা কেমন করে বলতে পারছেন এই রানী সাহেবা? মামুলি বিদায় অভিনন্দনের পর চলে আসছিলাম। দরজার বাইরে পা বাড়াতেই কানে এলো, আর একবার শুনুন। ফিরে দাঁড়ালাম। হাসি হাসি মুখ। হাসি দেখে কেমন যেন খটকা লাগলো। হাসি তো কখনো দেখিনি ওর মুখে। বললেন, একটা কথা আপনাকে জিজ্ঞেস করতুম। বলুন না, কি কথা? আপনি একদিন আমার মেয়ের নাম রাখতে চেয়েছিলেন শকুন্তলা, আমি রেখেছি মৃণালিনী। আপনার দেওয়া নামে আমার আপত্তি ছিল। কেন জানেন? না, কেন? আপনি আগে বলুন, কি মনে করে আপনি ওর নাম শকুন্তলা রেখেছিলেন? আমি কিছু মনে করে ওর নাম রাখিনি, কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি সত্যি কথা বলছেন? রানী সাহেবা হঠাৎ যেন বড় ঋজু হয়ে দাঁড়ালেন। আমি হঠাৎ এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কেমন বিমূঢ় হয়ে গেলাম। তার চোখের দিকে তাকালাম, ভয় হলো ধরা পড়ে গেলাম নাকি। ও কি হাসি নয় তবে, ভ্রুকুটি? তারপর আমার দিকে তেমনিভাবে তাকিয়ে রানী সাহেবা বললেন, আমার স্বামীকে আপনি ঘনিষ্ঠভাবেই জানতেন। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোথাও কোনো ফাঁকি ছিল না। যদি এতদিনের পরিচয়েও সেটা বুঝে না থাকেন তো
বলতে বলতে থেমে গেলেন রানী সাহেবা। তারপর এক সময় আশেপাশে চেয়ে নিয়ে বললেন, আজ আমি স্বাধীন, উনিও নেই, মিনিও জন্মের মতো পর হয়ে গেল। আজ আর বলতে দোষ নেই, কেন আপনি শকুন্তলা নাম রেখেছিলেন তার কেউ না বুঝুক, আমি বুঝেছিলাম। আমায় ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন আপনি, কিন্তু আপনি যে ক্ষমার যোগ্য নন। শকুন্তলার জন্ম বৃত্তান্ত আমাদের দেশের একটা 7 বছরের মেয়েও জানে। বলতে বলতে বিদায় সম্ভাষণ না করেই চলে গেলেন দরজার পর্দার আড়ালে। খানিকক্ষণ হতবাকের মতো দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বাইরে চলে এলাম। ট্রেনে আস্তে আস্তে ভেবেছি কত কথা, ভেবেছি অল্প বয়সের ত্রুটির জন্য যাকে সারাটা জীবন প্রায়শ্চিত্ত করতে হয়েছে, সমস্ত বিলাস ব্যসন শহর সভ্যতা ছেড়ে যিনি আত্মবিবরে মুখ লুকিয়ে মুহ্যমান মৃতকল্প হয়ে আছেন, আজ রানী সাহেবার সেই পরিপূর্ণ রূপটাই যেন দেখবার সৌভাগ্য হলো। গোকুল অবশ্য ছিল হতভাগ্য, কিন্তু এই রানী সাহেবাকে দেখলাম আজ তার চেয়েও আরও শতগুণ হতভাগ্য। মনে মনে সংকল্প করলাম, রানী সাহেবাকে নিয়ে এখন গল্প লিখব না। ওই মৃণালিনী যখন শ্বশুরবাড়িতে অত্যাচারে আত্মধিক্কারে উন্মাদ হয়ে আত্মহত্যা করবে, তখনই রানী সাহেবাকে নিয়ে গল্প লেখার উপযুক্ত সময়। সেই আমার রানী সাহেবার সঙ্গে শেষ দেখা। এরপর আর দেখা হয়নি। শেষ দেখা বটে, কিন্তু সম্পূর্ণ দেখা নয়। এরপরে যে ছোট ঘটনাটি ঘটল, সেটি না ঘটলে রানী সাহেবাকে নিয়ে গল্প লেখবার কোনো সার্থকতাই থাকে না। এতদিনের সমস্ত দেখা একটি মুহূর্তে যেন ভুল দেখায় পরিণত হলো। সেই ঘটনাটা বলি। এক সুগার মিলের শেয়ার বিক্রি করতে এক ভদ্রলোক একদিন আমার কাছে এসে হাজির সকালবেলা। লোকটি কিন্তু বড় স্মার্ট। বললে, শেয়ার আপনাকে আমি কিনতে এখনই বলছি না, কিন্তু আমাদের প্রসপেক্টাসখানা একবার পড়তে অনুরোধ করি। ম্যাক্সউইনি ব্রাদার্স লিমিটেডের সমস্ত কনসার্ন আমাদের বিকে গুপ্ত অ্যান্ড কোম্পানি কিনে নিয়েছেন। ম্যানেজিং এজেন্টস নতুন হলেও ফার্ম বহুদিনের। প্রেফারেন্সিয়াল শেয়ারে ডিভিডেন্ড 8%, আর অর্ডিনারি শেয়ার হলো, উল্টে পাল্টে দেখলাম, নরকটিয়াগঞ্জ সুগার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং কনসার্ন, ম্যানেজিং এজেন্টস বিকে গুপ্ত অ্যান্ড কোম্পানি। সাদা অ্যান্টিক পেপারে রয়্যাল 8 পেজি বুকলেট, শেষের পাতায় ব্যালেন্স শিট। ছোকরাটি বললে, আপনি হয়তো ভাববেন নতুন ম্যানেজিং এজেন্টস, কিন্তু বিকে গুপ্তকে যারা জানেন তাদের যদি একবার জিজ্ঞেস করে দেখেন, মিস্টার গুপ্ত আমেরিকা আর জাপানে 20 বছর ধরে এই সুগার টেকনোলজি নিয়ে জীবনপাত করেছেন। এতদিন পরে ইন্ডিয়াতে ফিরে এসে আজ কবছর হলো এইটে হাতে নিয়েছেন। অদ্ভুত ব্রিলিয়ান্ট কেরিয়ার মশাই। ছোটবেলায় একজন নিজের গাঁটের পয়সা খরচ করে ওকে জাপানে পাঠায়। অত্যন্ত গরিবের ছেলে ছিলেন কি না। খানিক পরে ছোকরাটি বলল, আর একটা ভেতরের কথা বলি তাহলে আপনাকে। বিহারের রানী সাহেবার নাম শুনেছেন? চমকে উঠলাম। তিনি নিজে এর পেছনে আছেন। তিনি একাই 50 লক্ষ টাকার শেয়ার কিনেছেন এরই মধ্যে, আবার দরকার হলে আরও লক্ষ লক্ষ টাকার। বললাম, রানী সাহেবা? আমার চোখে মুখে বোধহয় বিস্ময় ফুটে উঠেছিল। আজ্ঞে হ্যাঁ, বিহারের রানী সাহেবা বলতে ওই একজনকেই তো বোঝায়। আপনি চেনেন নাকি? তা সেই রানী সাহেবাই ওকে 20 বছর ধরে আমেরিকায় জাপানে পড়বার খরচ চালিয়ে এসেছেন। ফরেন কোনো ডিগ্রি আর বাকি নেই আর কি। দেশে ফেরবার আর ইচ্ছেই ছিল না। রানী সাহেবাই ওকে ডেকে এনে ওইতে নামিয়েছেন। আসল কোম্পানিটা রানী সাহেবেরই বলতে পারেন। অথচ দেখুন, মিস্টার গুপ্ত ছোটবেলায় কী গরিবই ছিলেন। জামশেদপুরে পরের বাড়িতে ছেলে পড়িয়ে পর্যন্ত লেখাপড়া চালিয়েছেন। কী নাম বললেন? আমার সিদ্ধারা সোজা করে চেয়ারে উঠে বসলাম। আগে আমাদের ম্যানেজিং এজেন্টসের নাম মিস্টার গুপ্ত। পুরো নাম? মিস্টার বিকে গুপ্ত। না না, ইনিশিয়াল নয়, পুরো নামটা কি? বিকাশ গুপ্ত। বন্ধুরা, এখানেই শেষ। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।